ইরানের একসময়ের সবথেকে ভালো বন্ধু আমেরিকা কেন আজকে ইরানকে খতম করার জন্য বা শেষ করার জন্য সব ধরনের কার্যক্রম চালাচ্ছে? যে একসময় তার কথায় অর্থাৎ আমেরিকার কথায় পাকিস্তানকে 1971 সালে হেলিকপ্টার ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, আজকে কেন তারা একে অপরের চরম শত্রুতে পরিণত হয়েছে? আজকে জানবো এই সম্পর্কে ডিটেল কেস স্টাডি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। চলুন শুরু করা যাক। অনেকে মনে করে ইসরায়েল ও আমেরিকার এই যে একসাথে যুদ্ধে যোগ দেওয়া, আসলে ইসরায়েল আমেরিকাকে নিয়ে এসেছে ইরানকে মারার জন্য। আসলে এই যুদ্ধ আমেরিকার নয়, কথা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে আমেরিকার যে প্রধানমন্ত্রী বলেন, বারাক ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেন বলেন, সবাই চেয়েছে ইরানের এই পারমাণবিক সক্ষমতা অর্জন করার পথে বাধা সৃষ্টি করতে। তারা চাইতো ইরান যেন কোনো সময় পারমাণবিক শক্তিধর দেশ হতে না পারে। তাহলে আমেরিকার জন্য বড় ধরনের থ্রেট সৃষ্টি হবে, যা আমেরিকার শক্তিকে আস্তে আস্তে ক্ষয় করে দিবে। অনেকেই জানলে অবাক হবেন যে ইরানের যে এই পারমাণবিক সক্ষমতা বা পারমাণবিক কার্যক্রম শুরু, এটা আসলে আমেরিকার হাত ধরেই হয়েছিল। আজকে এই অ্যাটাকের সাথে সাথে আমেরিকার অ্যাটাকের সাথে সাথে ইরান কেন গালফের অন্যান্য কান্ট্রিকে আক্রমণ করছে? আসলে এখানে রয়েছে বিশাল ধরনের এক পাওয়ারের খেলা বা রাজনীতি। ইরানের কাছে এত তেল ও গ্যাস আছে যে ইরান পৃথিবীর বড় ধরনের সক্ষমতা অর্জন করতে পারে। ইরান এই তেল যদি মার্কেটে সঠিকভাবে বিক্রি করতে পারে, তাহলে ইরান অনেক শক্তিশালী দেশ হিসেবে তৈরি হবে। ইরানের কাছে যে তেল ও গ্যাস রয়েছে তাই তাকে রাজনীতিতে বড় ধরনের প্লেয়ার হিসেবে তৈরি করেছে, যা তার এই সম্পদের ব্যবহারের মাধ্যমে অর্জন করা যায়। 1950-এর দশকে ইরান ও আমেরিকা তাছাড়া পশ্চিমাদের সবার সাথে তার সম্পর্ক ছিল দহরম মহরম। খেলাটা ছিল এরকম যে তেল ইরানের, কর্মচারী ইরান, তারা যে এগ্রিমেন্ট বা চুক্তি করেছিল, এই চুক্তিতে সব থেকে বেশি লাভ হচ্ছিল পশ্চিমাদের, কিন্তু ইরানের জনগণের লাভ হচ্ছিল কম। ইরানের যখন নতুন প্রধানমন্ত্রী আসে মোসাদ্দেক, তখন সে এসেই তেলকে পুরো ন্যাশনালাইজ করে ফেলে। অর্থাৎ তেলের সব থেকে বেশি লাভ এখন থেকে পাবে ইরান, আর পশ্চিমাদের বেশি দামে তেল কিনতে হবে, যা পশ্চিমা সহ আমেরিকার সবার স্বার্থ কাট করতে সাহায্য করে। তখন ব্রিটিশ যে এজেন্সি আছে MI6 আর আমেরিকার CIA মিলে এক নতুন পরিকল্পনা করে, যে পরিকল্পনার মাধ্যমে তারা প্ল্যান করে মোসাদ্দেককে কিভাবে ক্ষমতা থেকে সরানো যায়। আর তারা করেও সেটা। মোসাদ্দেককে সরিয়ে তারা ইরানের যে শাহ ছিল রেজা শাহ পাহলভি, তার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আর সেখান থেকে নতুন অধ্যায় শুরু হয় ইরানের লুটপাটের। তারা আবার সস্তা বা অল্প দামে তেল গ্যাস নেওয়া শুরু করে। আমেরিকার কথায় ইরান আবার চলা শুরু করে। ইরান মূলত একটা পাপেট সরকারের মতো হয়ে যায়। রেজা শাহ পাহলভিকে আমেরিকা যাই বলতো, রেজা শাহ পাহলভি তাই করতো। আমেরিকা চাইতো ইরান যেন একটা বাফার স্টেট হিসেবে থাকে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের কাছাকাছি থাকবে ইরান, এবং এই পাশে থাকবে হচ্ছে আপনার মিডল ইস্টের সৌদি, কাতার, কুয়েত, এরা সবাই থাকবে এক পাশে। এর কারণ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিজম ছিল সেটা যদি আস্তে 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 মিডল ইস্টের দিকে আসে, তাহলে সেটা আমেরিকার জন্য সব থেকে বড় হুমকির কারণ হবে। এই ভয় থেকেই মূলত আমেরিকা ও পশ্চিমারা মিলে মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কিন্তু ইরানের জনগণ মনে করে এটা কি হচ্ছে আমাদের সাথে? যেখানে আমেরিকা সারা বিশ্বে বলে বেড়ায় আমি গণতন্ত্র চাই, আমি মানবাধিকার চাই, আমি সবকিছু চাই, কিন্তু সেখানে তারা এখানে কি করলো? তারা ইরানের যে গণতান্ত্রিক সরকার মোসাদ্দেক হলো, তাকে তারা লাথি মেরে বের করে দিল, এবং তাদের যে রেজা শাহ পাহলভি ছিল তার ক্ষমতা আস্তে আস্তে আকাশের দিকে বাড়তে থাকলো। ইরানের জনগণ বলতে থাকলো যে আমেরিকা সারাদিন গণতন্ত্রের কথা বলে, তারা কেন আমাদের গণতান্ত্রিক সরকারকে এখান থেকে বের করে দিবে? এজন্য দেখা যায় আমেরিকার বিরুদ্ধে সবসময় ইরানের জনগণ বলতে থাকে ডেথ টু আমেরিকা। অর্থাৎ তারা সবসময় চায় আমেরিকা যেন ধ্বংস হয়। আসলে তারা বুঝতে পেরেছিল তাদের স্বার্থ আমেরিকা নিয়ে যাচ্ছে। ধীরে 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 তাদের দেশের মধ্যে যে আমেরিকার প্রভাব বাড়ছিল, এটা ইরানিরা মোটেও পছন্দ করতে পারছিল না। আসলে ওই সময় যে আপনার আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান যে রাশিয়া, তাদের মধ্যে একটা লড়াই ছিল যেটাকে আমরা বলে থাকি কোল্ড ওয়ার। এখানে দুই দেশই চাইতো তাদের সিস্টেম বা তাদের ইনফ্লুয়েন্স পুরো পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাক। আমেরিকা চাইতো ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদ, আর সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া তারা চাইতো যে আস্তে আস্তে পুরো পৃথিবীর বিভিন্ন দেশগুলো কমিউনিজম ধারণ করুক। এখান থেকে যে কোল্ড ওয়ারের শুরু হয়েছিল, সেটার এখন বর্তমান পটভূমি তৈরি হয় ইরান। ইরানে যখন রেজা শাহ পাহলভি ক্ষমতায় ছিল, তখন আমেরিকা ইরানকে ধীরে ধীরে শক্তিশালী করা শুরু করে। তারা বিভিন্ন ধরনের টেকনোলজির সাপোর্ট, যেমন তেহরান ইউনিভার্সিটিতে তারা পারমাণবিক গবেষণা কেন্দ্র করে, তারা পারমাণবিক ইউরেনিয়াম থেকে শুরু করে
তারা বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে ইরানকে শক্তিশালী করা শুরু করছিল। আর এখান থেকে ইরান পারমাণবিক নতুন অধ্যায় শুরু করে, যা থেকে বর্তমানে আজকে এই যে ঝামেলা তা শুরু সেখান থেকেই হয়। আমেরিকা যে ইউরেনিয়াম দিয়েছিল, যে পারমাণবিক তাদেরকে টেকনোলজি দিয়েছিল, সেই টেকনোলজি ধ্বংস করার জন্য আজকে ডোনাল্ড ট্রাম্প এই বিলিয়ন বিলিয়ন ডলার ধ্বংস করছে, যার দেখতে পাচ্ছেন আপনারা এই যুদ্ধে। ঠিক ওই সময় আমেরিকার মধ্যে এমন একটা ঝামেলা সৃষ্টি হয় যে পুরো পৃথিবীতে তার সমস্যার কারণ হয়। আসলে আমেরিকার যে ডলার, এটা পুরো পৃথিবীর আমরা সবাই ব্যবহার করি ব্যবসা বাণিজ্য বা লেনদেনের জন্য। এই কারেন্সিটা সাধারণত গোল্ডের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তখন পুরো পৃথিবীর সবাই গোল্ড রিজার্ভ রেখেছিল আপনার আমেরিকার কাছে, এবং আমেরিকার ডলার দিয়ে ব্যবসা বাণিজ্য চলছিল। কিন্তু হঠাৎ করে সবাই বুঝতে পারে যে আমেরিকা যে ডলার বাজারে ছাড়ছে, তার থেকে তার অপোজিটে যে গোল্ড রাখতে হবে, সেই সোনা তাদের কাছে নেই। তখন ফ্রান্স কি করে, ফ্রান্স সহ বিভিন্ন দেশগুলো তাদের মজুত করা গোল্ড তারা চায়। কিন্তু আমেরিকা তখন নতুন একটা স্টেপ। 1971 সালে আমেরিকার যে প্রধানমন্ত্রী ছিল নিক্সন, সে ঘোষণা দিয়ে দেয় যে আমরা আর ডলারের পরিবর্তে কোনো ধরনের গোল্ড ফেরত দেব না। পুরো পৃথিবীতে বড় ধরনের একটা চাপ এসে যায় যে আমরা তো আর গোল্ড পাবো না, আমাদেরকে এই ডলার দিয়ে ব্যবসা করতে হবে। তখন আমেরিকাও বুঝতে পারে যে আমাদের প্রতি মানুষের বিশ্বাস বা বিভিন্ন দেশের বিশ্বাস আস্তে 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 কমতে শুরু করেছে। তারা যদি রিজার্ভ হিসেবে আমাদের এই ডলার না রাখে, তাহলে আমাদের মুদ্রা পুরো ব্যবস্থাই ধ্বংস হয়ে যায়। তখন কি হলো, তখন পৃথিবীতে আসলে আস্তে 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 বাষ্পীয় ইঞ্জিনের, অর্থাৎ গাড়ি, বিভিন্ন ধরনের বাস, জাহাজ, এই সব কিছুতে তেলের ব্যবহার বাড়তে থাকে। তেলের ডিমান্ড ধীরে 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 বাড়তে থাকে। তেলকে বলা হয় ব্ল্যাক গোল্ড। আর এই তেলের সব থেকে বড় সরবরাহকারী হচ্ছিল মিডল ইস্ট। সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান, এরা সবাই ছিল বড় ধরনের তেল বিক্রেতা। তখন কি করে, সৌদির সাথে আমেরিকা একটা ডিল করে, যাদেরকে আপনারা সবাই জানেন পেট্রো ডলার চুক্তি। অর্থাৎ সৌদি যে তেল বিক্রি করবে, সেই তেলের বড় অংশ অর্থাৎ সম্পূর্ণটাই হচ্ছে ডলারে পেমেন্ট করতে হবে। অর্থাৎ তেলের যত দাম বাড়বে অথবা তেলের যত ডিমান্ড বাড়বে, ততই আপনার ডলারের ডিমান্ড বাড়বে। সৌদির সাথে বিভিন্ন ধরনের গালফ কান্ট্রি, যেমন আপনার বর্তমানে কাতার, কুয়েত, তারপর হচ্ছে আপনার ইউএই, এদের সাথে সম্পর্ক ভালো ছিল। সে তাদেরকেও রাজি করে যে তোমরা আসো একসাথে, তোমাদেরকে সবাই আমেরিকা সিকিউরিটি দিবে, আমেরিকা তোমাদেরকে সাহায্য করবে, তেল উত্তোলনে সাহায্য করবে, তোমরা আসো এবং ডলারের তেল বিক্রি করো। সেই থেকে যে ডলারের উত্থান শুরু হয়, সেই উত্থান এখনো আছে। আপনারা দেখতে পাবেন মিডল ইস্টের যে কোনো ধরনের যুদ্ধ, মিডল ইস্টে গাদ্দাফি বলেন, সে আসলে আপনার এই ডলারের পরিবর্তে একটা আফ্রিকান গোল্ড কারেন্সি নিয়ে আসতে চেয়েছিল। এই যে সাদ্দাম বলেন, তার যে ধ্বংস, সেটাও সে তেল বিক্রি করতে চেয়েছিল একটা নতুন মুদ্রার মাধ্যমে। বর্তমানে ইরান, এরা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ভাবে তেল বিক্রি শুরু করেছে অন্য মুদ্রায়, চায়নার ইউয়ান, ভারতের রুপি এর মাধ্যমে। তাছাড়া ভেনেজুয়েলা, সেও দেখা গেছে আপনার ইউয়ানের মাধ্যমে বিক্রি করছে। এখানে আমেরিকার যে মূল ভিত্তি বা শক্তি ডলার, সেটা ধীরে 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 দুর্বল হচ্ছিল। এজন্য আমেরিকা কোনো সময় এটা এফোর্ড করতে পারবে না যে কেউ তার ডলার বাদ দিয়ে অন্য কারেন্সিতে তেল বিক্রি করে। সেজন্য আজকে যুদ্ধ ঘটিত হচ্ছে যে ইরানকে শেষ করে দাও, কারণ ডলারকে বাঁচাতে হবে, পেট্রো ডলারকে বাঁচাতে হবে। তবে মিডল ইস্ট কান্ট্রি গুলোর কাছে একটা বড় সমস্যা ছিল যে আমরা এত যে তেল বিক্রি করবো, এই তেলের যে সব ডলার আসবে, এই ডলার গুলো দিয়ে আমরা কি করব, এত ডলার দিয়ে আমরা কি করবো, এটা কোন কাজে লাগাবো। তখন আমেরিকা তাদেরকে প্রস্তাব দেয় যে তুমি যত ডলার ইনকাম করবা, তুমি সব ডলার আমার দেশে ইনভেস্ট করবা তোমার নিজের কাজ বা প্রয়োজন মিটিয়ে। এবং মার্কিন যে অর্থনীতি, মার্কিন যে টেকনোলজি, এগুলো ধীরে ধীরে আরো বিল্ড আপ হবে এবং আমার দেশের অর্থনীতির সাথে তোমারও লাভ হবে। সৌদি আরবের চিন্তা করলো যে আপনার সারা বিশ্বেই তো ডলার চলছে, আমার কি সমস্যা। আর সৌদির সব থেকে বড় সমস্যা ছিল যে কোনো সময় সেনাবাহিনী কু হতে পারতো, দেশের মধ্যে বড় ধরনের অরাজকতা সৃষ্টি হতে পারত। সেই থেকে বাঁচতে সৌদির ছিল বড় সাপোর্টের দরকার ছিল, যা আমেরিকাই তাদেরকে দিতে পারে। আমেরিকার যে সামরিক শক্তি, তা সৌদি সহ বিভিন্ন গালফ কান্ট্রির যে বড় বড় রাজ পরিবারগুলো ছিল, তারাই একমাত্র আমেরিকা তাদেরকে টিকিয়ে রেখেছে। অর্থাৎ আমেরিকা তাদেরকে সম্পূর্ণ ধরনের নিরাপত্তার মাধ্যমে ওই দেশগুলোতে বাঁচিয়ে রেখেছে। সোজা কথা হচ্ছে এইটি। সব যখন ভালো চলছিল, তখন ইরানে এক বিপ্লব শুরু হয়, অর্থাৎ ইসলামিক বিপ্লব। ইরানের যে রেজা শাহ পাহলভি আছে, তাকে ইরানের জনগণ যেমন পছন্দ করতো না,
সেই সাথে সাথে ইরানের যে ধর্মীয় চাপ্টার ছিল, অর্থাৎ ধর্মীয় সেক্টরে যত লোক ছিল, তারা তাকে পছন্দ করতো না। তারা মনে করতো যে সে হচ্ছে একটা পাপেট, পশ্চিমা পাপেট, পশ্চিমারা যা বলে সে সেটাই করে। তখন ইসলামিক বিপ্লব হয়, যার মাধ্যমে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ক্ষমতায় আসে, এবং এসেই সাথে সাথে আমেরিকার সাথে যত সম্পর্ক আছে, পশ্চিমাদের সাথে যত সম্পর্ক আছে, সব রাতারাতি ধ্বংস করে দেয় এবং নতুন ইরানের শুরু করে, যা আমেরিকার আবার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আসলে এটা হলে তো হতোই শুধু যে ইরানে আপনার বিপ্লব হয়। ইরানে বিপ্লবের যে বিপ্লব করে, সে বলে যে আমি পুরো মিডল ইস্টে বিপ্লব করবো। এই যে রাজ পরিবার গুলো আছে, এরা তো সবাই পাপেট, আমেরিকা যা বলে এরা তাই করে। তো আমি পুরো মিডল ইস্টে বিপ্লব করব এবং এখান থেকে আমেরিকা ও পশ্চিমাদেরকে সরিয়ে দেব। এখান থেকে আমেরিকা আরো ক্ষুদ্র হয়। সাদ্দামকে যুদ্ধের মাধ্যমেও হেল্প করে থাকে আমেরিকা। ইরান ও ইরাক যে যুদ্ধ হয়, প্রায় 8 বছর দীর্ঘ আপনার যুদ্ধ হয়, সে যুদ্ধের মাধ্যমে তারা পরাজিত করতে পারেনি ইরানকে। আমেরিকা সব ধরনের হেল্প করেছিল। পৃথিবীতে তখন কেমিক্যাল ওয়েপেন, অর্থাৎ যে রাসায়নিক যে আপনার অস্ত্র, সেটা ব্যবহার করা ছিল পুরো নিষিদ্ধ। কিন্তু আমেরিকা সাদ্দামকে তারপরও হেল্প করছিল। সাদ্দাম বিভিন্ন ধরনের কেমিক্যাল ওয়েপেন ব্যবহার করছিল ইরানের বাচ্চা, মহিলা সবাই মারা যাচ্ছিল। ইরানে বড় এক ধরনের সমস্যার সৃষ্টি, এবং যুদ্ধ এমন অবস্থায় যায় যে যুদ্ধের কোনো রেজাল্ট নেই। যুদ্ধে দুই পার্টির ক্ষয়ক্ষতি হয়, কোনো রেজাল্ট বের হয় না। তখন এই যুদ্ধ আস্তে 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 শেষ হয়ে যায়, বা দুই পার্টি আপনার সমঝোতা হয়ে যায়। কিন্তু ইরানের সরকার তো আর পরিবর্তন হয় না, রুহুল্লাহ খামেনি থেকেই যায়। ইরান বুঝতে পারে যে তারা পৃথিবীর সব থেকে বড় শক্তিকে তাদের শত্রু বানিয়ে ফেলেছে। ইরান তখন নতুন পরিকল্পনা করে। ইরানে যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ছিল, যে প্রথম ইসলামিক বিপ্লব করেছিল, সে আসলে চাইতো না যে ইরান পারমাণবিক বোমা বানাক বা ইরান বড় ধরনের কোনো ঝামেলা তৈরি করুক। এটা আসলে সে ইসলামের বিরুদ্ধে মনে করত। কিন্তু তিনি মারা যাওয়ার পরে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি মারা যাওয়ার পরে যে খোমেনি ক্ষমতায় আসে, অর্থাৎ বর্তমানে আমেরিকা যাকে মেরেছে, সে খোমেনি যখন ক্ষমতায় আসে, সে চারপাশে মিডল ইস্টের দেশগুলোর অবস্থা দেখে এবং তাদের যে রাজনৈতিক অবস্থা দেখে সে বুঝতে পারে যে আমাদের অন্য পথে হাঁটতে হবে। সে মিডল ইস্টের বিভিন্ন দেশের জনগণকে সে বোঝাতে থাকে যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে, এই গভর্নমেন্ট হচ্ছে পাপেট গভর্নমেন্ট, তোমরা আমাদেরকে সাহায্য করো। এবং তারা ছোট 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 গ্রুপ তৈরি করে, হামাস তৈরি করে, হিজবুল্লাহ তৈরি করে, হুতি রেবেল তৈরি করে, এবং এদেরকে টাকা পয়সা, তথ্য প্রযুক্তি বলেন, মিসাইল বলেন, সকল ধরনের সাহায্য ইরান করে, যাতে করে তারা ওই পাপের দেশগুলোর উপরে চাপ সৃষ্টি করতে পারে। আপনি দেখতে পাবেন ইয়েমেনে কতদিন আগে সৌদি বড় ধরনের বোম্বিং করেছে। আসলে এটা হচ্ছে কি, ইরানের যে প্রক্সি গ্রুপ গুলো আছে, তার সাথে সৌদি ও আমেরিকা জোটের যুদ্ধ হয়েছিল সুন্দরভাবে, কিন্তু সেটা আপনার বোঝা যাচ্ছিল না যে ওখানে কে লড়ছে না লড়ছে। কিন্তু এটা দেখা যাচ্ছিল যে এক পাশে আপনার সৌদি সাপোর্ট করছে, আর এক পাশে আপনার ইরান সাপোর্ট করছে। এই যুদ্ধের আগে চলছিল সেইটা। আর এখান থেকেই আপনার নতুন যুদ্ধের শুরু হয়, বর্তমান ইরান যুদ্ধের। ইরান ধীরে ধীরে পারমাণবিক শক্তি উৎপাদনের দিকে এগোয়, অর্থাৎ পারমাণবিক শুদ্ধিকরণের দিকে এগোয়। এবং দেখা যায় যে কিছুদিন পরে ইরানের যে আপনার পার্টি আছে, অপোজিশন পার্টি, তারা 2002 সালে পুরো এক্সপোজ করে দেয় যে ইরান পারমাণবিক শক্তিতে দিনে দিনে নিজেকে শক্তিশালী করছে। তখন থেকে নিষেধাজ্ঞা শুরু হয় ইরানের উপর। পুরো পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইসরায়েল সবার কান খাড়া হয়ে যায় যে ইরান কি করছে। ইরান যদি পারমাণবিক শক্তিশালী হয়ে যায়, তাহলে আমেরিকা সেটা কখনোই অ্যাফোর্ড করতে পারবে না। সেই জন্য তারা ধীরে 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 ইরানের উপরে চোখ দেয় এবং চিন্তা করে কিভাবে ইরানকে সর্বস্বভাবে ধ্বংস করা যায়। আসলে ইরান বলেন পারমাণবিক সক্ষমতা না করে যাবে বা কোথায়। ইরান দেখতে পারে যে সাদ্দামকে ধ্বংস করে দিয়েছে আমেরিকা, তালেবানকে ধ্বংস করেছে আমেরিকা, শুধুমাত্র বাঁচা আছে আপনার উত্তর কোরিয়ার যে পাগলা কিম জং উন আছে আমাদের, সে। এর কারণ হচ্ছে কি, তার কাছে পারমাণবিক অস্ত্র আছে, সে চাইলে যে কোনো কিছু করতে পারে। আমেরিকা তাকে ধমকি দিলে সে সাথে সাথে পারমাণবিক বোমা মেরে দেয়। এই জন্য শুধুমাত্র তাকেই আমেরিকা হাত লাগাচ্ছে না, কিন্তু আমেরিকার হিট লিস্টে যেই আছে সবাইকে আমেরিকা আজ না হয় কালকে সে ধরছেই। এজন্য ইরান চিন্তা করে আমাদেরকে যদি বাঁচতে হয়, তো আমাদেরকে পারমাণবিক বোমা বানাতেই হবে। সেজন্য তারা যতই কষ্ট হোক না কেন, যতই অর্থনৈতিক চাপ হোক না কেন, তারা ধীরে 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 পারমাণবিক শক্তি অর্জনের দিকে এগোচ্ছে। কিন্তু আপনার এত নিষেধাজ্ঞা, এত ধরনের ঝামেলার কারণে ইরানের যে অর্থনীতি পুরো কোলাপস হয়ে যায়। ইরানের মানুষের মাথাপিছু আয় কমে যায়, ইরানের মানুষের সক্ষমতা কমে যায়, তারা নিজেদের জীবনযাপনও ঠিকভাবে করতে পারতো না এই নিষেধাজ্ঞার কারণে। ইরানের এই পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য আমেরিকা ও ইসরায়েল মিলে নতুন চাল চালে। তারা প্রথমে কোনো সামরিক পদক্ষেপের দিকে আগায় না। ইরানের যে পারমাণবিক প্লান্ট আছে, সেখানে তারা একটা ভাইরাসের মাধ্যমে আক্রমণ করায়, যাতে করে আমেরিকার এই প্ল্যান অনেকটা সাকসেস হয়। ইরানের যে
পারমাণবিক সিস্টেম আছে অর্থাৎ পারমাণবিক কার্যক্রম আছে, এটা অনেকটা পিছিয়ে যায়। তাছাড়া যখন আপনার পারমাণবিক এই সক্ষমতা নিয়ে ঝামেলা চলছিল, যখন বারাক ওবামা ক্ষমতায় আসে, সে এসে কি করলো, সে চিন্তা করলো এই স্যাংশন দেওয়া, এই ঝামেলা করা, এটা না দিয়ে আমরা টেবিলে বসি, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে ইরানকে আমরা এই পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে দূরে রাখি। ইরান তখন টেবিলে বসতে নারাজ হয়, তখন বারাক ওবামা তাদের উপরে অর্থনৈতিক বড় ধরনের স্যাংশন চাপায়। দেখা যায় যে আপনার হঠাৎ করে ইরানের মেডিসিন নেই, ইরানের হসপিটালে কোনো ধরনের ঔষধ নেই, ইরানের অন্যান্য কাজের যে ম্যাক্সিমাম জিনিসপত্র বিদেশ থেকে আসতো তা নাই। আপনি যদি ইরান থেকে কোনো কাজ করেন বা কোনো ব্যবসা করেন, আপনি কিভাবে তাদের সাথে লেনদেন করবেন? কারণ আমেরিকা আপনার উপর যদি নিষেধাজ্ঞা দেয়, আপনাকে বিভিন্ন ধরনের বৈশ্বিক লেনদেন থেকে বের করে দেয়, তাহলে আপনি কোথায় যাবেন? ইরানের সাথে এটা হচ্ছিল। ইরান তখন বিভিন্ন চাপে পড়ে ইরান মেনে নিচ্ছিল এবং নিজেরাও কিছু শর্ত দিয়েছিল যে আমাকে তাহলে স্যাংশন উঠিয়ে দিতে হবে, আমাকে এইটা করতে হবে, আমি এত শতাংশ পর্যন্ত পারমাণবিক শুদ্ধকরণ করব। অর্থাৎ আপনার একটি পারমাণবিক বোমা বানাতে যে নিউক্লিয়ার যে শুদ্ধকরণ আছে ওটা হচ্ছে 90% লাগে, কিন্তু ইরানের একটা মাত্রা মেপে দিয়েছিল আমেরিকা যে তুমি এত পার্সেন্টের বেশি তুমি পারবে না। তো চলছিল কিছুদিন, কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসে, সে এসে বলে এই যে আপনার ওবামা যে ডিল করেছে এটা টোটালি ভুল, এই ডিলের মাধ্যমে ইরান অনেক এগিয়ে যাবে এবং আমেরিকার জন্য বড় থ্রেট সৃষ্টি হবে। ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির যে সক্ষমতা সেটা ডে বাই ডে বাড়ছে। তো এখানে আপনার পারমাণবিক সক্ষমতা যদি সে সাথে তৈরি করে না, সেটা বড় ধরনের আপনার থ্রেট সৃষ্টি করবে। তাই ট্রাম্প সম্পূর্ণ ধরনের যত প্ল্যান প্রক্রিয়া আছে ইরানের উপরে নিষেধাজ্ঞা আবার দেয়, এবং ইরান তখন থ্রেট দেয় যে হ্যাঁ আমার উপরে যেহেতু নিষেধাজ্ঞা দিয়েছে আমি আবার পারমাণবিক শক্তি বাড়াবো, আমি ধীরে 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 শুদ্ধ করবো। অর্থাৎ একদিনই তো আপনার শক্তি অর্জন করা যায় না, পারমাণবিক শক্তি অর্জন করা বিশাল সময় সাপেক্ষ এবং অর্থনৈতিক বিশাল ধরনের সাপোর্ট লাগে, এবং এতে সময় লাগে। আপনার টাকা আছে, আপনি এক দুই দিনে বানাই ফেলেন তা হবে না, আপনাকে সময় দিতে হবে, ইনভেস্ট করতে হবে, কাজ করতে হবে, তারপর আপনি পারমাণবিক শক্তিশালী দেশ হবে। অবশ্য বাইডেন সরকার যখন আসে, ইরান কিন্তু একবার বসেছিল আপনার আলোচনায়, কিন্তু ওই সময় ইরানের উপরে ইসরায়েল আক্রমণ করে। এতে করে ইরান আরো রাগ করে যে আমি কথা বলছি তোমার সাথে আমার আলোচনা চলছে, তুমি এই সময় আমার উপরে হামলা করেছো। আমি এর উৎপাদন সক্ষমতা 60% বেড়ে দেবো, অর্থাৎ 60% শুদ্ধকরণ করবে। আর আমার উপরে যদি আবার আক্রমণ হয় তাহলে আমি 90% সক্ষমতা আবার বাড়িয়ে, অর্থাৎ সে 90% শুদ্ধ করে দিবে, অর্থাৎ পারমাণবিক বোমা বানানোর কাছাকাছি বা পারমাণবিক বোমা বানানোর মতো সে তার সম্পূর্ণ রাসায়নিক কার্যকলাপ সে কমপ্লিট করে ফেলবে, এটাই বলতে চেয়েছে। কিন্তু যখন ট্রাম্প আবার ক্ষমতায় আসে, ট্রাম্প তখন চিঠি লেখে যে এই তোমার শেষ সুযোগ, 60 দিনের মধ্যে যদি তুমি পারমাণবিক কার্যক্রম বন্ধ না করো, তুমি যদি এগুলো বন্ধ না করো, তাহলে আমি তোমার উপর সর্বাত্মক আক্রমণ করব। ইরানে যখন পারমাণবিক এই কার্যক্রম ইরান বন্ধ করে না, তখন আপনার ট্রাম্প আরো রেগে যায়, যে সে তখন রেগে গিয়ে বিভিন্ন ধরনের বম্বার দিয়ে হামলা করে ইরানের বিভিন্ন সাইটে, এবং সেখান থেকেই এই যুদ্ধের মাত্রা নতুন মাত্রা শুরু করে। এবং আমরা যে বর্তমান যুদ্ধটা দেখতে পাচ্ছি, এটা শুরু সেখান থেকেই হয়। ইরানের জনগণ আমেরিকার বিরুদ্ধে থাকে সব সময়। অবশ্য কিছু একটা অংশ দেখা যায় আপনার আমেরিকার পক্ষে আছে, কিন্তু ম্যাক্সিমাম জনগণই চায় না তার দেশে অন্য কেউ হামলা করুক। পৃথিবীর যে কোনো দেশে যখন বহিরাগত শক্তি আক্রমণ করে, নিজের দেশে যত জনগণ আছে সবাই এক হয়ে যায়। তো দেখা যাচ্ছে এখানে ইরানের সরকার পরিবর্তন করতে চাচ্ছে জনগণ, কিন্তু তারা চাইছে না যে আমেরিকা এভাবে তার দেশকে ধ্বংস করুক বা এভাবে তার দেশে আক্রমণ করুক। তো এখান থেকে আপনার ইরানের যে রেজিম আছে, ইসলামিক বিপ্লবের যে রেজিমটা আছে, তারা বড় ধরনের একটা সুবিধা পায় যে বাহিরের শক্তি আমাদেরকে আক্রমণ করছে, মানুষের সিম্প্যাথি পায়, যেটা তাদেরকে আরো শক্তিশালী করে তুলেছে। আমেরিকা ও ইসরায়েল মিলে নতুন প্ল্যান করে যে আমরা যদি ইরানের এই যে যে নেতা, সব থেকে যে বড় নেতা, সুপ্রিম লিডার সহ যারা বড় বড় আছে, তাদেরকে যদি আমরা একসাথে মেরে ফেলি, তাহলে এই সরকার হয়তো কোলাপস করবে, জনগণ রাস্তায় নেমে আসবে এবং বিপ্লব হবে। অবশ্য কিছুদিন আগে ইরানে বিশাল এক ধরনের বিপ্লব হয়েছিল, যেখানে আপনার অনেকে 5,000, অনেকে 25,000 বা অনেকে 50,000 মতো মানুষ মারার একটা বড় ধরনের কথা বলা হয়, যে ইরানের যে রেজিম আছে তারা 50,000 মতো লোককে খুন করেছিল ক্ষমতায় থাকার জন্য। এই অবস্থা দেখে ইসরায়েল ও আমেরিকা প্ল্যান করে যে আমরা ইরানের যে সুপ্রিম লিডার সহ বড় নেতা আছে তাদের সবাইকে একসাথে মেরে ফেলবো। যদি মেরে ফেলি তাহলে এই জনগণ রাস্তায় নামবে, তারা এই সরকারকে আপনা আপনি ক্ষমতা থেকে তারা বের করে দিবে। কিন্তু সেটা হয় না, হয় টোটাল উল্টো ফল। কারণ ইরানের যে রেজিম ছিল তারা আগেই বুঝতে পেরেছিল যেহেতু বড় বড় নেতাদেরকে মেরে ফেলেছে বিভিন্ন দেশ, আমাদেরকে মারতে কয়দিন লাগবে। তো সে আগেই প্ল্যান করছে যে তাদের বড় বড় নেতারা যদি মারা যায়,
আমাদের দেশকে 31টা ভাগে তারা ভাগ করে, অর্থাৎ ইরানকে তারা 31টা ভাগে ভাগ করে। প্রত্যেক ভাগের একজন করে নেতা সৃষ্টি করে, প্রত্যেক ভাগের নিজস্ব ড্রোন, নিজস্ব মিসাইল, আপনার বড় ধরনের জ্বালানি সবকিছু তারা রেডি করে রাখে, যে যদি উপরে সবাই মারা যায় তোমরা যে যার মতো যুদ্ধ করবে। তো ট্রাম্প আপনার যখন হামলা চালায়, ট্রাম্প কাউকে খুঁজেই পায় না যে আমি কার সাথে কথা বলবো, এর সাথে কথা বলবো না ওর সাথে কথা বলবো। এদিকে কেউ বলে আপনি আসেন কথা বলি আপনার সাথে, কেউ হামলা করে দেয় সৌদির উপরে, অন্য কান্ট্রি বা অন্য যে মিত্রগুলো আছে, আপনার কাতার আছে, আপনার বাহারাইন আছে, সবার উপরে, ওমানের উপরে, তারা ইসরায়েল সহ অন্যান্য দেশে আরো বেশি ধরনের হামলা করে, যেখানে আপনার আমেরিকার ঘাঁটি আছে। তো আমেরিকা এখানে বিশাল ঝামেলার পরে, যে আমি চিন্তা করছিলাম সবাইকে মেরে ফেললে বুঝে এখানে সমস্যা চলে যাবে, কিন্তু না, এখানে তো সমস্যা অন্য রূপ ধারণ করে। আসলে এটা ছিল সব থেকে বড় ব্যর্থতা। তারা বুঝতে পারেনি যে ইরানের শুধু বড় নেতাদেরকে মারলেই হবে না, এখানে অন্য ধরনের সিস্টেমে গেম খেলতে হবে, যাতে করে নতুন সরকার আসে। ইরান কিন্তু আপনার বিশাল বড় একটা দেশ, আর ইসরায়েল হচ্ছে খুবই ছোট। আপনি যদি ম্যাপ খুলেন, আপনি ইসরায়েলকে খুঁজে পেতে আপনার কষ্ট হবে, একেবারে ছোট একটা দেশ। তো এখানে দেখা যাচ্ছে আপনার ইরানে যদি 1000 আপনি মিসাইল মারেন, ইরান কিন্তু এটার ভোগ করতে পারে, অর্থাৎ ইরান এটাকে অ্যাবজর্ব করতে পারতেছে। কিন্তু আপনি ইসরায়েলে যদি মারেন, ইসরায়েলে এক শহরে মারলে আরেক শহর আপনি এটার ইম্প্যাক্ট পৌঁছে যাচ্ছে। অর্থাৎ ইসরায়েল অনেকগুলো আপনার ঠেকিয়ে দিচ্ছে, ঠিক আছে সবকিছু, যে সক্ষমতা বেশি আছে, কিন্তু তারপরেও তাদের অনেক ধরনের বড় ইম্প্যাক্ট পড়েছে এই বর্তমান যুদ্ধে। এর কারণ হচ্ছে সর্বাত্মক হামলা চালাচ্ছে ইরান। তাছাড়া ইরানের যে আপনার ভৌগোলিক লোকেশন আছে, ইরানের পাহাড় হচ্ছে ইরানের সব থেকে বড় ভৌগোলিক একটা শক্তি। ইরান পাহাড়ের মধ্যে আপনার বড় বড় মিসাইল সিটি বানিয়ে রেখেছে, যেখানে আপনার মিসাইল আছে, এমনকি ট্রেন পর্যন্ত চলে আপনার সেই পাহাড়ের মধ্যে। সেখানে মিসাইল, বোমা, ড্রোন সবকিছু তারা ওখানে রেখে দিয়েছে, এবং সেখান থেকে তারা অ্যাটাক চালাচ্ছে। ইসরায়েল ও আমেরিকা বড় ধরনের ক্ষতি করেছে ইরানের বড় বড় নেতাদেরকে মেরেছে। ইরানের বর্তমানে দেখা যাচ্ছে ব্রিজ বলেন, বড় বড় আপনার তেল শোধনাগার, গ্যাস ফ্যাক্টরি, সব জায়গায় তারা হামলা চালাচ্ছে। এটা ঠিক আছে, তারা ক্ষতি করছে, কিন্তু তারা যতটা আশা করছিল ততটা তারা করতে পারেনি। তবে বর্তমানে আমাদের যে অবস্থা, এই যুদ্ধ যদি বেশি দিন চলে, তাহলে কিন্তু আমাদের এইসব দেশের বিশাল সমস্যা হবে। পাকিস্তানের অনেকে বলছে পাকিস্তানের মধ্যস্থতায়, অনেকে বলছে যে হ্যাঁ আমেরিকা কাকে পাবে, ইন্দোনেশিয়াকে বললেও ইন্দোনেশিয়া এই কাজটি করতে চায়নি বলে আপনার পাকিস্তানের মাধ্যমে এই ডিলটি করার চেষ্টা করছে আমেরিকা অথবা ইরান, দুইজন মিলে, যে আমরা একটা কথায় আসি, আমরা এই যুদ্ধ না করে আমরা মিলে যাই। কিন্তু এখানে ইসরায়েল আপনার চাচ্ছে না যে এই সিজফায়ারটা হোক, ঠিক আছে, কিন্তু 2 সপ্তাহের সিজফায়ার অনেকটা মেনে নিচ্ছে, আপনার ট্রাম্পও মেনে নিয়েছে, ইরানও মেনে নিয়েছে। কিন্তু ইসরায়েল দেখে যাচ্ছে হঠাৎ করে লেবাননেও আক্রমণ করেছে, বড় ধরনের ভয়াবহ, ইতিহাসের সব থেকে বড় ভয়াবহ আক্রমণ করেছে লেবাননে। ইসরায়েলের আর্মি অলরেডি লেবাননে আপনার ঢুকে গিয়েছে, লেবাননের বড় বড় হিজবুল্লাহ নেতাদেরকে মারছে। তাছাড়া লেবাননের অনেক এরিয়া বর্তমানে ইসরায়েল দখলও করে নিচ্ছে, আমরা কিন্তু মিডিয়াটা দেখতে পাচ্ছি না। মিডিয়া পুরো ব্যস্ত আছে ইরান ও আমেরিকার যে সিজফায়ার তা নিয়ে। এই সুযোগে ইরানের ভিতরে তারা ঢুকে অনেকগুলো দখল করে নিয়েছে। তাছাড়া সিরিয়ার আপনার যে রাজধানী, সেই রাজধানীর প্রায় কাছাকাছি আপনার ইসরায়েলের ফোর্স চলে এসেছে। এটা আসলে বিশ্ব মিডিয়া কিন্তু দেখাচ্ছে না, বাংলাদেশের মিডিয়াও দেখাচ্ছে না। সবাই শুধু দেখাচ্ছে যে কখন আমেরিকা ও ইরানের মধ্যে সিজফায়ার হবে, কি হবে না হবে, পাকিস্তানের ইসলামাবাদে বসে কি আলোচনা হবে। তবে বর্তমানে শোনা যাচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে আমেরিকার প্রতিনিধিরা আসছে, ইরানের প্রতিনিধিরা আসতে চলেছে, এবং সেখানে একটা মিটিং হবে। সেখানে ইরান কিছু পয়েন্ট দিয়েছে যে এগুলো মানতে হবে, আমেরিকা আবার কিছু পয়েন্ট দিয়েছে এগুলো মানতে হবে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে এই যুদ্ধ যদি আরো চলতে থাকে, আমাদের বাংলাদেশের জন্য সব থেকে বড় সমস্যা হবে। আমাদের যে অর্থনৈতিক মেরুদণ্ডের রেমিটেন্স আছে, এটা আসা বন্ধ হয়ে যাবে। আমাদের অর্থনীতির শ্বাস ধীরে ধীরে বন্ধ হবে। বাংলাদেশ যদি লোক যেতেই না পারে, মিডল ইস্টের কান্ট্রি গুলো আপনার যুদ্ধ হয়ে যদি ধ্বংস হয়ে যায়, আমাদের লস হবে। আমাদের লস হবে, ভারতের লস হবে, পাকিস্তানের লস হবে, কারণ এইসব দেশ থেকে সব থেকে বেশি মানুষ যায় কাজ করতে। আর রেমিটেন্স যদি না আসে, তেল যদি না আসে, তাহলে দেশ চালানো খুবই কষ্টকর হয়ে যাবে। আর যদি বাংলাদেশকে ঠিকভাবে বাঁচাতে চান বা ভবিষ্যৎ ঠিক করতে চান, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। বাংলাদেশের নিজস্ব ব্যবসা বাণিজ্য সোর্স এগুলো তৈরি করতে, বড় ধরনের কূটনৈতিক সক্ষমতা আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে এমন ইম্পর্টেন্স বানাতে হবে যাতে কেউ আমাদেরকে ছাড়া চলতে না পারে, অথবা সবাই আমাদেরকে ইম্পর্টেন্স মনে করে। আগে যতটা বাংলাদেশ ইম্পর্টেন্ট ছিল, বর্তমানে কিন্তু তার থেকে অনেক বেশি হয়েছে। দেখুন, বাংলাদেশে রাশিয়া ইনভেস্ট করছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, চায়না ইনভেস্ট করছে, আমেরিকা ইনভেস্ট করছে, ভারত ইনভেস্ট করছে। বাংলাদেশ যদি এটা ঠিকভাবে চলাতে পারে, অর্থাৎ ঠিকভাবে খেলতে পারে, সব দেশের ইনভেস্টমেন্ট এনে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যে কোনো দেশ যাতে বাংলাদেশ অর্থনীতি ধ্বংস করলে যাতে তাদের লস হয়। এজন্য আপনি দেখবেন বাংলাদেশ উপরে যতই সমস্যা আসুক না কেন,
তাদের বড় ইনভেস্টমেন্টের কারণে কিন্তু বাংলাদেশকে বিভিন্ন ধরনের হেল্প তারা করছে, না চাইতেও তারা করছে, কারণ বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন দেশের অলরেডি বড় বিনিয়োগ হয়ে গেছে। তাই নতুন সরকারকে বলবো, বাংলাদেশে বিদেশি থেকে বিনিয়োগ আনুন, আমাদের তথ্য প্রযুক্তিকে আরো উন্নতি করুন, শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলুন, যাতে করে দেশকে আমরা শক্তিশালী ভাবে গড়ে তুলতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এরকম নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনি কোন সাবজেক্টে অথবা কোন টপিকে নতুন নতুন ভিডিও চান। সবাইকে সেলুট জানিয়ে খতম করছি আজকের এই ভিডিওটি। ভালো থাকবেন সবাই।